সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কিছু কারক নিয়েছি এবং সেই কারকগুলো কারণ সহযোগে উত্তর দেব। পরীক্ষায় আমাদের যেভাবে আসছে, যেহেতু এমসিকিউ টাইপের প্রশ্ন, তো ওখানে যেভাবে আমাদের কারকগুলো উত্তর দিতে হবে সেগুলো জানবো এবং সেই কারকগুলো কেন হলো সেটাও আজকে আমরা জানবো। তো দেখো, প্রথম বাক্যটা বলছে বিপ্রায় গাং প্রযচ্ছ। মানে বিপ্র মানে ব্রাহ্মণকে গরু দান করলো। বিপ্রায় গাং প্রযচ্ছ। তো এখানে বিপ্রায়ের তলায় দাগ দেওয়া রয়েছে। তো এই বিপ্রায়টা কোন কারক ও বিভক্তি সেটা বলতে হবে। এক কথায় যদি আমরা বলি তাহলে এখানে আমরা লিখবো কি, সম্প্রদানে চতুর্থী। এটা আমাদের এক কথায় বলা হলো, কারকটাও বলা হলো, বিভক্তিটাও বলা হলো, সম্প্রদান কারক আর চতুর্থী। এবারে আমরা জানবো যে কিভাবে সম্প্রদান কারকে চতুর্থী হলো। এইটুকুনি যেটা জানলাম সেটা আমরা অপশানে পাবো এবং দিয়ে দিতে পারবো, কিন্তু আমাদের বুঝতে হবে যে কেন হলো। কারণ কারক তো আর আমরা কোনো অন্য পড়ার মতো এরকম মুখস্থ করব না। মুখস্থ করলে একটারও উত্তর দিতে পারবো না, কারণ পরীক্ষায় প্রশ্ন যদি একটু অন্যরকম ভাবে দেয় আর আমরা যদি নিয়মগুলো জেনে থাকি তাহলে কিন্তু আমাদের কোনো অসুবিধায় পড়তে হবে না। তো এখানে যে সূত্রটা হয়েছে সেটা হচ্ছে কর্মণা যমভিপ্রৈতি স্বসম্প্রদানম। এর মানে হচ্ছে কর্মের দ্বারা যাকে অভিপ্রায় করা হয় সে সম্প্রদান হয়ে যায়। মানে দানার্থক ধাতুর কর্ম, মানে দান করা। তো এটা দানার্থক ধাতু, সেই দানার্থক ধাতুর কর্ম দিয়ে তুমি যাকে অভিপ্রায় করছো, যাকে দান করতে চাইছো, সে সম্প্রদান হয়ে যায়। এখানে দেখো বিপ্রায় গাং প্রযচ্ছ, এখানে যে কর্তাটা সেটা কিন্তু এক প্রকার উহ্য রয়েছে। হয় আমি ব্রাহ্মণকে দান করলাম গরু, বা রাজা ব্রাহ্মণকে গরু দান করলো, বা তুমি, আমি, তুমি, সে, তারা, বিভিন্ন একটা কর্তা আমরা চিন্তা ভাবনা করে নিয়ে ভাবতে পারি। কিন্তু তাহলে সেই কর্তা হচ্ছে, যেহেতু বিপ্রকে এই দানার্থক প্রযচ্ছ, এটা একটা দানার্থক ধাতু, এই ধাতুর কর্মটা দিয়েই যেহেতু দান করছে, সেই জন্য বিপ্রায় হয়ে গেল। যেমন নরায় সেরকম বিপ্রায় হয়ে গেল। তাই বলা হয়েছে যে সম্প্রদানে চতুর্থী। নেক্সট দেখো, বলছে কেশেষু গৃহীতা সীতা। কেশেষু গৃহীতা সীতা মানে সীতার কেশ গ্রহণ করলো। তো এটা এটা হচ্ছে মানে। এবার এটাই কি হয়েছে, এই কেশেষু যেহেতু দাগ দেওয়া রয়েছে, তো কারক বিভক্তিটা হলো যেটা, সেটা হচ্ছে এক কথায় অবচ্ছেদে সপ্তমী। এটা হচ্ছে এক কথায় উত্তর, অবচ্ছেদে সপ্তমী। এবার আমাদেরকে এটা ডিটেলসে জানতে হবে। সূত্রটা হচ্ছে কি, অবচ্ছেদে সপ্তমী। এই যে অবচ্ছেদ কথা বলছি, অবচ্ছেদ মানে কি, শরীরের কোনো অঙ্গ যখন পৃথকভাবে গ্রহণ করা বোঝায় তখন তাকে অবচ্ছেদ বলে, এবং যে অঙ্গটা গ্রহণ করা হয় সেটাই হয়ে যায় সপ্তমী বিভক্তি। মানে কি, শরীরের কোনো অঙ্গ যখন পৃথকভাবে গ্রহণ করা বোঝায়, মানে তুমি কারোর চুলের মুঠো ধরলে, বা তুমি কারোর হাত ধরলে, পিছন দিক থেকে ডাকার সময় হাত ধরলে, কাঁধে হাত দিলে, এই যে তুমি কারোর গায়ে হাত দিচ্ছ, যেমন চুলের মুঠো ধরছো, গায়ে হাত দিচ্ছ, তো এইগুলোকেই বলা হচ্ছে পৃথকভাবে গ্রহণ করা। শরীরের অঙ্গ, সেগুলো তো সবই তার শরীরের অঙ্গ, সেগুলো তুমি পৃথকভাবে গ্রহণ করছো। সেই জন্য তুমি যেহেতু তার চুলে হাত দিচ্ছ, গায়ে হাত দিচ্ছ, তাহলে সেই অঙ্গবাচক শব্দগুলো কি হয়ে যাচ্ছে, সপ্তমী বিভক্তি হয়ে যাচ্ছে। এখানে যেহেতু সীতার কেশ গ্রহণ করেছে, সীতার কেশ গ্রহণ করেছে, কেউ সীতার কেশ ধরেছে, তাহলে সেই জন্য কেশেষু হয়ে গেল, এই শব্দের সপ্তমী হয়ে কেশেষু হয়েছে। নেক্সট হচ্ছে মম ভ্রাতা অয়ম, মানে আমার ভাতা এই, মানে আমার ভাই হলো, ইনি আমার ভাই, বা এই আমার ভাই। তো এখানে মম তলায় দাগ দেওয়া রয়েছে। এক কথায় বলতে গেলে এখানে যে সূত্র, যে কারক বিভক্তি হয়েছে সেটা হচ্ছে শেষে ষষ্ঠী। এটা হলো এক কথায় উত্তর, শেষে ষষ্ঠী। এটা বুঝতে হবে। এবার সূত্রটা হলো ষষ্ঠী শেষে।
এই যে শেষে কথা বলছি, শেষেটা মানে হচ্ছে সম্বন্ধ, আর সম্বন্ধ অর্থাৎ শেষে ষষ্ঠী বিভক্তি হয়। আমরা এটা সবাই জানি যে সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি হয়, তাই সম্বন্ধকে শেষ বলে বলা হয়েছে, তাই সম্বন্ধে বা শেষে ষষ্ঠী বিভক্তি হয়। একটা সংস্কৃত শ্লোক হচ্ছে কি, কারক প্রাতিপদিকার্থ ব্যতিরিক্ত স্বস্বামী ভাবাদি সম্বন্ধ শেষ। এর মানে হচ্ছে যে কারক এবং প্রাতিপদিক ছাড়া অন্য অর্থ বোঝাচ্ছে, অর্থাৎ সেই স্থানে যেন যখন অন্য বিভক্তির বিধান করা হয় না, মানে সেই স্থানে যখন আর অন্য কোনো বিভক্তি হবে না, সেক্ষেত্রে কি হবে, শেষে ষষ্ঠী হবে, মানে সেক্ষেত্রে সম্বন্ধে ষষ্ঠী হবে। এখানে যে মম ভ্রাতা অয়ম, এখানে মম এটা হচ্ছে আমাদের অস্মৎ শব্দের ষষ্ঠীর এক বচনে মম থাকে, মম মে, সেই মমতে তাই ষষ্ঠী বিভক্তি হয়েছে, সেই জন্য লিখেছি যে শেষে ষষ্ঠী। নেক্সট হচ্ছে তে অখ্যান দিব্যন্তি, তে অখ্যান দিব্যন্তি, অক্ষ মানে কি পাশা খেলা, তাহলে তারা পাশা খেলছে। তো এখানে যে অখ্যান আছে, এক কথায় উত্তর হচ্ছে কি করণে দ্বিতীয়া, এক কথায় বলতে গেলে করণে দ্বিতীয়া। সূত্রটা হচ্ছে দিব কর্ম চ, এর মানে হলো দীপ ধাতুর প্রয়োগে কখনো করণকারক হতে পারে, আবার কখনো কর্মকারক হয়। এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে কর্মকারক দিয়েছে, তে অখ্যান দিব্যন্তি, আর যদি এটা দিত তে অক্ষয় দিব্যন্তি, তখন কিন্তু সেটা বোঝাতো যে করণকারক হয়েছে, মানে তৃতীয়া বিভক্তি হয়েছে। তাহলে যেটা সূত্রটা বললাম কি দিব কর্ম চ, এই সূত্রানুসারে দীপ ধাতুর প্রয়োগে, দীপ ধাতু, দীপ মানে হলো খেলা করা, তাহলে দীপ ধাতুর প্রয়োগে অধিকরণটা কর্ম সংজ্ঞা যেমন লাভ করে, সেরকম করণ সংজ্ঞাও লাভ করে। নেক্সট হচ্ছে পুত্র মাতু সরতি, পুত্র মাতু সরতি, মাতু এই পত্রের তলায় দাগ দেওয়া রয়েছে, আর এটা হচ্ছে এক কথায় বলতে গেলে হবে যে, এক কথায় হবে কি কর্মকারকে ষষ্ঠী, কর্মকারকে ষষ্ঠী। এবারে আমরা ডিটেলসে জানবো। তো এখানে যে সূত্রটা ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে কি অধিক অর্থ দয়সাং কর্মণি, অধিক অর্থ দয়সাং কর্মণি, এর মানে হলো শরণার্থক ধাতু, দয় ধাতু আর ইস ধাতু, এই তিনটে ধাতু, শরণার্থক ধাতু, দয় ধাতু আর ইস ধাতুর কর্মে ষষ্ঠী বিভক্তি হয়, আবার দ্বিতীয়া বিভক্তিও হয়। কি কি হয়, কি কি ধাতু বললাম, শরণার্থক ধাতু, দয় ধাতু আর ইস ধাতু, এই যে ধাতুগুলো বললাম, এই ধাতুর প্রয়োগে তার কর্মে ষষ্ঠী বিভক্তি হয়, আবার দ্বিতীয়া বিভক্তি হয়। এখানে মাতু, মাতুটা হচ্ছে মাতা শব্দের ষষ্ঠীর এক বচনে মাতু, আর এটা দ্বিতীয়, এটা এমনও দিতে পারে যে পুত্র মাতরং সরতি, মাতরং, মাতরং হচ্ছে কি মাতা, মাতরৌ মাতরং, মাতরং মাতরৌ মাতৃ, তাহলে মাতরম হচ্ছে মাতা শব্দের দ্বিতীয়ার এক বচন। তাহলে সূত্রটা হচ্ছে কি অধিক অর্থ দয়সাং কর্মণি, শরণার্থক ধাতু, দয় ধাতু আর ইস ধাতু, এখানে যে আর দেখতেই পাচ্ছি সরতি, তার মানে এটা একটা শরণার্থক ধাতু, দয় ধাতু দয়তি থাকবে, আর ইস ধাতু ইষ্ট থাকবে। তাহলে এই ধাতুগুলো যখন থাকবে, এই ধাতুগুলোর কর্মে বিকল্পে হচ্ছে ষষ্ঠী বিভক্তি হয়, আবার দ্বিতীয় বিভক্তি হয়। নেক্সট হচ্ছে মাতা শিশু চন্দ্রং দর্শয়তি, মাতা শিশুকে চাঁদ দেখাচ্ছে, তাহলে এখানে শিশুমের তলায় দাগ দেওয়া রয়েছে, এক কথায় বলতে গেলে এটা হলো কর্তরি দ্বিতীয়া, এক কথায় হচ্ছে কর্তরি দ্বিতীয়া। আমি এর আগে একটা সূত্র বলেছিলাম, তোমরা খেয়াল করে দেখো যে তৎপ্রযোজক হেতুশ্চ, এই সূত্রটা বলতে গিয়ে প্রযোজক কর্তা আর প্রযোজক কর্তা এই দুটো বুঝিয়েছিলাম। এখানে যেমন কি মাতা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এখানে যে মাতা সে হচ্ছে প্রযোজক কর্তা, আর শিশুকে চাঁদ দেখাচ্ছে, আর শিশুটা এখানে হচ্ছে প্রযোজ্য কর্তা। তাহলে প্রযোজক কর্তা যাকে কার্য সম্পাদনে প্রবর্তিত করে সে হয়ে যায় প্রযোজ্য কর্তা। যেহেতু প্রযোজক কর্তা মাতা শিশুকে কার্য সম্পাদনে প্রবর্তিত করছে, কাজটা হচ্ছে চন্দ্র দেখানো, এই কাজটাকে প্রবর্তিত করছে শিশুকে,
সেই জন্য শিশু এখানে প্রযোজ্য কর্তা। আর প্রযোজ্য কর্তায় সাধারণত তৃতীয়া বিভক্তি যেমন হয় তেমন দ্বিতীয়া বিভক্তি হয়। এবার যেহেতু এখানে শিশুম বলেছে, মানে এখানে আমাদের দ্বিতীয়া বিভক্তি বলে দিয়েছে, তাই এখানে সূত্রটা হচ্ছে কি প্রযোজ্য কর্তা। সূত্রটা হলো কি প্রযোজ্য কর্তা। আর যদি এবার তৃতীয়া বিভক্তির একটা উদাহরণ দিত, তখন দিত প্রভু ভিত্তেন ভারং বাহয়তি, প্রভু ভিত্তের দ্বারা ভার বহন করাচ্ছে। তাহলে এখানে ভিত্তেন হয়ে গেছে, তাহলে এখানে হয়ে গেছে কি প্রযোজক কর্তা প্রভু, আর প্রযোজ্য কর্তা হচ্ছে ভৃত্য, তাকে ওই ভার বহনের কাজটাতে প্রবর্তিত করছে, সেই জন্যে ভৃত্তেন হয়ে গেল কি প্রযোজ্য কর্তা। এই প্রযোজ্য কর্তায় তৃতীয়া বিভক্তি হয়ে গেল। নেক্সট হচ্ছে কবিসু কালিদাস ও শ্রেষ্ঠ। কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ। এখানে কবিসুর তলায় দাগ দেওয়া রয়েছে, আর এক কথায় বলতে গেলে হবে এটা নির্ধারণে সপ্তমী। নির্ধারণে সপ্তমী সূত্রটা হলো যতশ্চ নির্ধারণম। এর মানে হচ্ছে যা থেকে নির্ধারণ করা হয় তাতে সপ্তমী বিভক্তি হয়, আবার ষষ্ঠী বিভক্তিও হয়। দুটো বিভক্তি হয়, সপ্তমী হয় ষষ্ঠী হয়। নির্ধারণে যেমন ষষ্ঠী আছে সেরকম নির্ধারণে সপ্তমী। এক কথায় সূত্রটা হলো নির্ধারণে সপ্তমী, যা থেকে নির্ধারণ করা হয়। তার মানে কি এখানে দেখো কবিসু কালিদাস শ্রেষ্ঠ, মানে কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ। তাহলে কালিদাসকে কি কবিদের মধ্যে থেকে নির্ধারণ করা হচ্ছে, সেই জন্য কবিসু হয়ে গেল। এবার যদি বলা হতো যে কবিনাং কালিদাস শ্রেষ্ঠ, তো সেক্ষেত্রে কি হতো, সেক্ষেত্রেও সেম, কালিদাসকে কবিদের মধ্যেই নির্ধারণ করা হচ্ছে, তবে সেক্ষেত্রে কবি নাং মানে কবি শব্দে ষষ্ঠী হয়ে গেছিল। আর এখানে কবি সু দিয়েছে, সেই জন্য এখানে কি হয়েছে কবি সু, তাই কবিসু কালিদাস শ্রেষ্ঠ নির্ধারণে সপ্তমী। তবে এই নির্ধারণটা কিছু ক্ষেত্রে হয়, যেমন জাতির ক্ষেত্রে হতে পারে, ক্রিয়ার ক্ষেত্রে হতে পারে, সংজ্ঞার ক্ষেত্রে হতে পারে। তো এই বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু এই নির্ধারণটা হয়, মানে জাতির, এটা হলো জাতির ক্ষেত্রে নির্ধারণ, ক্রিয়ার ক্ষেত্রে নির্ধারণ আছে, সংজ্ঞার ক্ষেত্রে নির্ধারণ আছে ইত্যাদি। নেক্সট হচ্ছে রুদত পুত্রস্য মাতা গচ্ছতি, মানে ক্রন্দনরত পুত্রের কাছে মা গেলেন। তাহলে এখানে পুত্রস্য, আর এক কথাই হবে যে এখানে অনাদরে ষষ্ঠী। এক কথাই হলো অনাদরে ষষ্ঠী। এর আগেও আমি এই সূত্রটা বলেছি, তোমরা মনে করে দেখো, ষষ্ঠী চানা দরে। ষষ্ঠী চানা দরে এর মানে কি, এই সূত্র অনুসারে অনাদর যখন বোঝাবে, অবজ্ঞা বোঝাবে, তখন সেই অবিজ্ঞের উত্তর ভাব লক্ষণে ষষ্ঠী বিভক্তি হয়, আবার সপ্তমী বিভক্তিও হয়। অনাদরে যেমন ষষ্ঠী আছে সেরকম অনাদরে সপ্তমী আছে। এখানে যেহেতু বলেছে রুদত পুত্রস্য মাতা গচ্ছতি, সেজন্য এখানে হচ্ছে অনাদরে ষষ্ঠী বিভক্তি হয়েছে। নেক্সট হচ্ছে অগ্নি কাষ্ঠানাং ন তৃপ্পতি। অগ্নি কাষ্ঠানাং ন তৃপ্পতি মানে আগুনকে তুমি যত কাঠ দাও সে যেন তৃপ্ত হয় না। সূত্রটা হচ্ছে তৃপ্তর্থানাং বিভাষা করণে। তৃপ্তর্থানাং বিভাষা করণে, বিবক্ষা মানে বলার ইচ্ছা, তাহলে বিবক্ষা হলে তৃপ্তর্থক ধাতুর উত্তর করণ কারকে বিকল্পে ষষ্ঠী বিভক্তি হয়। কি বললাম, বলার ইচ্ছা মানে বিবক্ষা যখন বোঝাবে তখন তৃপ্তর্থক ধাতুর ক্ষেত্রে করণ কারকে বিকল্পে ষষ্ঠী বিভক্তি হবে। এখানে যে অগ্নি কাষ্ঠানাং ন তৃপ্পতি, মানে আগুন কাঠকে তৃপ্ত করতে পারে না, মানে কাঠের দ্বারা তৃপ্ত হয় না। যেহেতু কাষ্ঠা নাং বলেছে, সেই জন্য এক কথায় হবে কি করণে ষষ্ঠী। যেহেতু বললাম যে তৃপ্তর্থক ধাতুর করণ কারকের বিকল্পে ষষ্ঠী বিভক্তি হয়, সেই জন্য এক কথায় হলো করণে ষষ্ঠী। আর সূত্রটা হচ্ছে তৃপ্তর্থানাং বিভাষা করণে। নেক্সট হচ্ছে ভিক্ষুকায় অন্নং দেহি। ভিক্ষুককে বা ভিক্ষুকের জন্য অন্ন দান করো। ঠিক এরকম সেম আমরা জানলাম সবার প্রথমে বিপ্রায় গাং প্রযচ্ছ। তাহলে ওখানে আমরা যেটা জেনেছিলাম, এক কথায় হচ্ছে কি, এক কথায় হবে কি সম্প্রদানে চতুর্থী। এক কথায় হলো সম্প্রদানে চতুর্থী। আর সূত্রটা হচ্ছে
কর্মণা যমভিপ্রৈতি স্বসম্প্রদান। কর্মের দ্বারা মানে দানার্থক ধাতুর কর্ম দিয়ে যাকে অভিপ্রায় করা হয় সে সম্প্রদান হয়ে যায়, সেজন্য ভিক্ষু কায় হয়ে গেছে। হচ্ছে স্বপাদে ন খঞ্জ, মানে সে পায়ে খোরা, পাদেনর তলায় দাগ দেওয়া রয়েছে, এবং এটা এক কথায় হচ্ছে জেনাঙ্গ বিকারে তৃতীয়া। জেনাঙ্গ বিকারে তৃতীয়া, এটা হলো এক কথায় উত্তর। সূত্রটা কি? জেনাঙ্গ বিকার। এর মানে কি, যে কোনো অঙ্গ বিকার হলে, মানে কোনো অঙ্গের বিকার যখন হয় তখন সেই অঙ্গীধর, মানে যেহেতু কোনো একটা মানুষের অঙ্গ, সেই অঙ্গীধরের বিকার পরিলক্ষিত হয়, তখন সেই অঙ্গবাচক শব্দের উত্তরে কি হয়? তৃতীয়া বিভক্তি হয়। স্বপাদে না খঞ্জ, মানে হচ্ছে কোনো অঙ্গ বিকারের জন্য সেই অঙ্গীধরের বিকার পরিলক্ষিত হচ্ছে, যে অঙ্গে বিকারটা পরিলক্ষিত হচ্ছে সেই অঙ্গবাচক শব্দে আমাদের তৃতীয়া বিভক্তি হবে। তাই স্বপাদেন খঞ্জ, এই পাদেন এখানে হচ্ছে তৃতীয়া বিভক্তি হয়েছে। এরকম আরো উদাহরণ আছে, কর্ণেন বধির, চক্ষুষা কানো, মানে চোখে কানা। তো তাহলে সূত্রটা হচ্ছে জেনাঙ্গ বিকারে তৃতীয়া। আর আমাদের লাস্ট হচ্ছে মুনি আসনাৎ পশ্যতি, মুনি আসন থেকে দেখছে। এক কথায় বলতে গেলে হবে যে লব লোপে অধিকরণে পঞ্চমী। এক কথায় বলতে গেলে লব লোপে অধিকরণে পঞ্চমী, এইরকম এই সূত্র আমি আগেও বলেছি। তো সূত্রটা হচ্ছে কি, লব লোপে কর্মণ্যধিকরণে চ, লব লোপে কর্মণ্যধিকরণে চ। এর মানে হলো তাচ আর লব প্রত্যয়ন্ত ক্রিয়াপদ যখন উজ্জ থাকে তখন সেই উক্ত ক্রিয়ার কর্মে আর অধিকরণে, দুটো ক্ষেত্রে উক্ত ক্রিয়ার কর্মে এবং অধিকরণে পঞ্চমী বিভক্তি হয়। আগের দিন যে উদাহরণটা নিয়ে বলেছিলাম সেটা ছিল আমাদের উক্ত ক্রিয়ার কর্মে ছিল, আর আজকের যে উদাহরণটা সেটা হলো আসনার্থ, মানে এটা হলো উক্ত ক্রিয়ার অধিকরণে। যেমন এখানে কোন ক্রিয়াপদটা উজ্জ রয়েছে? আসনার্থ, এর মধ্যে যে তাচ ও লব প্রত্যয়ন্ত পদটা, মানে আসনে উপবিশ্য, এখানে লব প্রত্যয়ন্ত ক্রিয়াপদ উজ্জ আছে। দেখো উপবিশ্য, উপপূর্বক বিশ্বতর সাথে লব প্রত্যয় করলে উপবিশ্য হয়। তাহলে আসনে উপবিশ্য এই ক্রিয়াপদটা উজ্জ রয়েছে, এবং এই ক্রিয়ার উক্ত অধিকরণে আমাদের কি হয়ে গেল? পঞ্চমী বিভক্তি হয়ে গেল। তাই আসনাথ হয়ে গেল মুনি আসনাথ পশ্যতি। এক কথাই হলো লবলোপে অধিকরণে পঞ্চম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কারকগুলো কেন এবং কিভাবে হলো। এর আগেও আমরা অনেকগুলো উদাহরণ নিয়ে তার কারণ সম্পর্কে আমরা জেনেছি। তো আশা করছি এই যে উদাহরণগুলো আমরা করলাম এর থেকে অবশ্যই পরীক্ষায় আসবে। তো তোমরা খুব মন দিয়ে ভালোভাবে পড়াশুনো করো, এবং যেভাবে আমি বলছি এই কারক মুখস্থ করতে যাবে না, ভালোভাবে বুঝে বুঝে কোনটা কারক কেন হলো সেরকম ভাবে বুঝে বুঝে পড়ার চেষ্টা করো, এবং দেখবে তোমাদের মাথায় খুব ভালোভাবে থাকবে। এবং পরীক্ষায় উদাহরণ যদি ঘুরিয়েও দেয় তোমরা ঠিক সেইভাবেই বিবেচনা করে নিতে পারবে যে এখানে কোন কারক কেন হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর অন্য কোনো বিষয়ে তোমাদের যদি অসুবিধা থাকে, সংস্কৃত আর অন্য কোনো টপিক তোমাদের কাছে যদি কঠিন মনে হয় তাহলে অবশ্যই আমাকে জানাও, আমি তোমাদের সেগুলো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে যুক্ত থাকবে। ধন্যবাদ।